ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ঢাকার জাতীয় স্টেডিয়াম দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু, তবে মাদক, দোকান আর যানবাহনের অব্যবস্থাপনায় এটি দিন দিন খেলোয়াড়দের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। দোকান ভাড়া এখনো আদিম আমলের, কয়েকজনের হাত বদলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বিশেষজ্ঞরা বলছেন সঠিক দোকান ভাড়া তুলতে পারলে এই স্থাপনার আয় থেকেই ক্রীড়াঙ্গন পরিচালনা ব্যয়ের বড় একটা অংশ পাওয়া সম্ভব। তবে অদৃশ্য কারণে বছরের পর বছর ফাইল পড়ে থাকে টেবিলেই। বিস্তারিত মেহেদী নাইমের প্রতিবেদনে। জাতীয় স্টেডিয়াম দেশের অন্যতম প্রধান ক্রীড়া স্থাপনা। এই স্টেডিয়ামে দর্শকরা যখন খেলা দেখতে গ্যালারিতে ওঠে, ঠিক এরকম প্রবেশ পথগুলো দিয়েই কিন্তু ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য প্রবেশ পথ কিন্তু মালামাল দিয়ে পরিপূর্ণ, যারা বছরের পর বছর ভাড়া দিচ্ছেন না, বঞ্চিত হচ্ছে সরকার। যেই স্টেডিয়ামে পা পড়েছে মেসি, জিদানের বহুকালের সাক্ষী সেই ঐতিহাসিক জাতীয় স্টেডিয়াম যেন আস্ত একটা বাজার। ময়লা ফেললে ৫,০০০ টাকা জরিমানা কেবল সাইনবোর্ডেই, বাস্তবে অবস্থা এমনই ভাগাড়। জাতীয় ক্রীড়া পরিষদের চার্টে আছে স্টেডিয়ামের নিচ তলার দোকান ভাড়া প্রতি বর্গফুট ২৯ টাকা ও দ্বিতীয় তৃতীয় তলা ২৭ টাকা, কিন্তু কয়েক হাত বদল হয়ে বাস্তবে এর ভাড়া প্রায় লাখ টাকা। ধরুন ১০০ বর্গফুটের এই দোকানটির ভাড়া সরকার কর্তৃক রেটে পড়ে ৩,০০০ টাকা, কিন্তু তারা দিচ্ছে ৩০,০০০ টাকারও বেশি। কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার তা এই হিসেবে কিছুটা হলেও পরিষ্কার। আমাদের যে স্টেডিয়ামের দোকানগুলো আছে, এইটা কত বছরের লিজ আমরা কিন্তু কেউ জানিও না। অ্যাকচুয়ালি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ কত টাকা এখান থেকে আয় করে তাও আমরা জানি না। তো আমি এইটুকু বলতে পারি যে জাতীয় ক্রীড়া পরিষদ কিছুই পায় না। অনেকগুলা যেমন আমাদের টয়লেট ছিল, এগুলো আর টয়লেট নেই। খুঁজলে দেখা যাবে কেউ বলছে 99 ইয়ার্স লিজ দিচ্ছে, আর কেউ মালিকও খুঁজে পাচ্ছে না। আর সরকারি জায়গা তো আর লিজ দিতে পারে না, এটা হয় না। এটা চেক করতে গেলে মোটামুটি দেখা যাবে যে কারোই সঠিক কাগজপত্র নেই। প্রতিটি দোকানের সামনে এমন অস্থায়ী দোকানের ভাড়া কারা নিচ্ছে? রাস্তা দিয়ে হাঁটাচলা করার অবস্থা নেই। স্টেডিয়ামের প্রাঙ্গণে শত শত গাড়ি, বাস পার্কিং করা। টোল দিয়ে জনসাধারণের গাড়ি তো ঢুকতে হয়ই, খোদ খেলোয়াড়দের গাড়িও বিনা টাকায় ঢুকতে পারে না। কিন্তু সরকার লাভের অংশ কতটুকুই বা পাচ্ছে? পরিস্থিতি এতটাই খারাপ যে একটা জাতীয় স্টেডিয়ামের পাশ দিয়ে হাইটে গেলে মনে হয় যে একটা বাজারে পাশ দিয়ে হাইটে যেতেছি। খেলার মাঠের সামনে এভাবে অনৈতিক কাজ করা, এটা খেলার সাথে যায় না। আর যেহেতু এই জায়গা দিয়ে অনেক মানুষ চলাচল করে, এগুলো ভালোও না। এখানে গাড়ি চলাটা একটু কম করে দিলে আমাদের জন্য ভালো হয়। একটা প্লেয়ারের মন মানসিকতা আর একটা নেশাখোর মন মানসিকতা অবশ্যই আলাদা থাকে। খেলাধুলা মাদকের বিপরীত শব্দ, কিন্তু ফেডারেশন থেকে বেরোলেই ক্যামেরায় ধরা পড়ে এমন মাদক গ্রহণের দৃশ্য। রাতের পরিবেশ আরও ভয়াবহ, ছিনতাইকারীদের অগাধ বিচরণ। বাইরে থেকে ইন্টারন্যাশনাল তো খেলতে আসে, তো তারা যখন আসে এসব দেখে, তো এটা আসলে এই খেলার জায়গায় থাকাটা আসলেই অপ্রীতিকর দেখায়। যখন আমরা টুর্নামেন্ট খেলতে আসি, এখানে অনেক রাত করে আমাদের বাইরে খেতে যেতে হয়। এখানে ওই গাঁজাখোর ছিনতাইকারী ওরা থাকে, আমাদের একটু ভয় লাগে। ফুটপাতের এসব দোকানগুলো প্রতি মাসে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে, কিন্তু সরকার পায় না এক কানাকুড়িও। বছরের পর বছর এসব চললেও অদৃশ্য কারণে ফাইল পড়ে থাকে টেবিলে। গণমাধ্যমের খবরে কিছু সময় হইচই হয় প্রতিবার, কিন্তু অদৃশ্য শক্তি ম্যানেজ করে ফেলে সব কিছু। দোকানের কোটি কোটি টাকা হারিয়ে অ্যাথলেটরা ধুঁকতে থাকে সেই অর্থের অভাবে। আপনি কি পজিশন কিনছেন নাকি ভাড়া নিছেন? ভাড়া কত দেন? 26,000। আমিনুল হক এবার কি পারবেন সেই পুরনো দুর্নীতির বৃত্ত ভেঙে সত্যিকারের খেলার পরিবেশ ফিরিয়ে আনতে? মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথমত পৃথিবীর কোথাও এরকম আছে কিনা জানা নেই যে স্টেডিয়াম মার্কেট সেটা স্টেডিয়ামেই, মানে স্টেডিয়ামের আশেপাশে মার্কেট থাকতে পারে, কিন্তু এদেশে স্টেডিয়াম মার্কেট বলতে স্টেডিয়ামেই তারা
একেবারেই জেকে বসে এবং অদৃশ্য শক্তির কথা জানছিলাম, অদৃশ্য কারণের কথা জানছিলাম। এই অদৃশ্য রূপ কি কখনো দৃশ্যমান হবে না, নাকি একটা অংশ কিংবা কেউ না কেউ চান অদৃশ্য থাক? সেই প্রশ্ন কিন্তু লম্বা সময় ধরে চলছে, থাকবে। তবে মাঠের খেলার দিকে নজর দিতে হবে, কারণ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ, এবং সেই ফাইনালের মহারণে খানিক বাদেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপে বাংলার সময় রাত 9টায় শুরু হতে যাচ্ছে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন হেড কোচ মার্ক কক্স। আর দল হিসেবে মাঠে নেমে নতুন মাইলফলক গড়ার প্রত্যয় অধিনায়ক মিঠু চৌধুরীর। এর আগেও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে লাল সবুজদের। তবে এবার দল হিসেবে খেলে মাইলফলক তৈরি করতে মরিয়া কক্স শিষ্যরা, সেই সাথে সুলিভান ব্রাদার্সের অন্তর্ভুক্তি ও গ্যালারি ভর্তি সমর্থনে শিরোপায়ে চোখ বাংলাদেশের। যেতে চাই ক্রিকেটে। আগামীকাল বিসিবির বোর্ড সভা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11টায় শুরু হবে এই সভা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন রাইটস এ থেকে শুরু করে শঙ্কার মুখে থাকা ঢাকা লিগ, বিপিএল এর বকেয়া পারিশ্রমিক সহ 3 পরিচালকের পদত্যাগপত্র নিয়ে আলোচনা হবে এই সভায়। বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে এনএসসির করা তদন্ত কমিটি নিয়েও কথা উঠতে পারে এই মিটিংয়ে। মাঠে ক্রিকেট নেই, লিগ না হওয়ায় অসহায় ক্রিকেটাররাও। সেই সঙ্গে বিসিবির বর্তমান কমিটির বৈধতা নিয়ে চলছে নানামুখী তদন্ত। এমন অস্থিরতার মাঝেই শনিবার বোর্ড সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। বর্তমান প্রেক্ষাপটে বিসিবির এই সভার সিদ্ধান্তগুলো যেমন বেশ গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বিসিবির বর্তমান এই কমিটি কি পরবর্তী বোর্ড সভায় থাকতে পারবে কিনা, সেটিও বড় প্রশ্ন। দেশের ক্রিকেটের টালমাটাল এই অবস্থায় বিসিবির এই সভা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে উঠে আসবে বেশ কয়েকটি ইস্যু। বিদ্রোহী ক্লাবগুলো অংশ না নেয় মাঠে লিগ ফেরাতে ব্যর্থ বর্তমান বোর্ড। এমন অবস্থার মধ্য দিয়েই ঢাকা লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। 8 এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড। এবারের সভায় প্রাধান্য থাকবে লিগ ফেরানোর এই ইস্যু। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তার আগে প্রোডাকশন রাইটস নিয়ে চলছে আলোচনা। বিপিএল ও সবশেষ পাকিস্তান সিরিজে প্রশংসা কুড়ানো টিপিটি গ্লোবাল নাকি আলোচিত সমালোচিত রিয়েল ইম্প্যাক্ট, কে পাবে এবারে সত্য নির্ধারণ হতে পারে এই সভায়। এদিকে ইশতিয়াক সাদেকের পর বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন ও সবশেষ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে আলোচনা হবে এই সভায়। কথা হবে সবশেষ বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ও আর্থিক অবস্থা নিয়েও। জানা গেছে বিগত বছরে বিসিবিতে দুর্নীতির তদন্ত নিয়ে সংসদে যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের বক্তব্যকে সমর্থন জানিয়ে সহায়তা করবে বর্তমান বোর্ড। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির করা তদন্ত কমিটির বিষয়েও আলোচনা হবে এই সভায়। আরেকটি বোর্ড সভার অপেক্ষা। 22 পরিচালকের মাঝে নানা কারণে অনলাইনে যুক্ত হবেন কেউ কেউ, বাকিরা সশরীরেই থাকবেন এই মিটিংয়ে। সোমবার সকাল 11টায় শুরু হবে বিসিবির এই বোর্ড সভা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বরং সার্ফিং সহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। কক্সবাজারের সমুদ্র সৈকতে শুরু হওয়া 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করে এমনটাই বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেএসপি ও স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে জানান, একটি আধুনিক স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে পর্যটন নগরী কক্সবাজারকে। পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিং সহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের বর্তমান সরকার চিন্তা করছে যে যুবকদেরকে কিভাবে আমরা সামনের দিকে, বিশেষ করে আপনাদের যে জেনজি যে চিন্তা ভাবনা, সেটাকে আমরা সর্বাত্মকভাবে কাজে লাগাতে চাই দেশের জন্য, আপনার নিজের জন্য। কারণ কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামে জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এই অঞ্চলকে একটি আধুনিক স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম প্রসারে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা এই বিকেএসপিটিকে আরো সুন্দর করে, আরো সুন্দরভাবে সচল করতে চাই। যেখানে আমাদের আরো কিছু কার্যক্রম রয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি, এবং দ্রুত সময়ের ভিতরে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল সারা বাংলাদেশে
64টি জেলায় সিলেট থেকে তিনি নতুন করে স্পোর্টস কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করবেন। প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে আমিনুল হক জানান, ঢাকায় ফিরে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রিকেট ও ফুটবল বোর্ডের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি আলোচনায় বসবেন। আশেপাশে যারা পরিবেশের বা আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে যারা বসবাস করে সবার জন্যই আমরা বিভিন্ন প্রকার কর্ম মাধ্যমে কিন্তু আমরা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। অতীতে কিছুটা সমন্বয়হীনতা বা টানাপোড়েন থাকলেও বর্তমানে সেই বাধা দূর হয়েছে। নতুন এই যাত্রায় তিনি সংবাদ মাধ্যম সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অবশেষে কাটতে যাচ্ছে বিপিএল এর পেমেন্ট জটিলতা। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে সুখবর দিলেন ইফতেখার রহমান মিঠু। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলছেন, চলতি মাসেই শেষ করতে চান বিপিএল এর সব হিসাব নিকাশ। একসময় সতীর্থ জাকির পরিবার প্রতিশ্রুত অর্থ সময় মতো হাতে না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মিঠু। বিপিএল শেষ হওয়ার 2 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু বিপিএল এর সেই পুরনো অস্বস্তি রয়ে গেছে এখনো। এই যেমন ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে গড়িমসি কম হয়নি, তবে এবার অবসান হতে যাচ্ছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতার। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের মোট বকেয়া ছিল 3,60,00,000, যেখান থেকে কিছু অংশ পরিশোধের পর এখন পাওনা টাকার অঙ্কটা প্রায় 2,80,00,000। 2-3 দিনের মধ্যে সেই টাকা হাতে পাওয়ার কথা বিসিবির। পেলেই যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে বিসিবি, বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আমাদের কাছে যে 2 কোটি টাকা আর 3 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ছিল, একটা ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, একটা ওয়ান ব্যাংক, আমরা এই 2 ব্যাংকে চিঠি সহকারে এনক্যাশ করার জন্য পাঠিয়ে দিয়েছি। নর্মাল নিয়ম অনুযায়ী এটা 1 সপ্তাহের মধ্যে ওরা আমাদের অ্যাকাউন্টে ডেবিট করার কথা। আমরা যেই দিন টাকাটা আসবে 2 দিনের মধ্যে আমরা 2 পক্ষকে ডেকে ফাইনাল হিসাবটা করে আমরা ক্রিকেট বোর্ড থেকে টাকা দিয়ে দিব প্লেয়ারদের। শুধু ক্রিকেটার নয়, প্রয়াত কোচ মাহবুব আলী জাকির পরিবারকে প্রতিশ্রুত টাকা এখনো দেয়নি ঢাকা ক্যাপিটালস। একসময়ের ক্রিকেট সতীর্থ জাকিকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি দুঃখ প্রকাশ করলেন মিঠু। খুবই দুঃখজনক, কারণ আমি নিজে জাকির সাথে খেলছি গুলশান ইউতে। আমরা জাকি আমার সাথে একসঙ্গে খেলেছি, আমাদের ওপেনিং পেস বোলার ছিল গুলশান ইউথ ক্লাবে। আমি আপনাকে বলি, আমার যে খুবই এটা শুনে খারাপ লেগেছে। আমি নিজে ভাবিকে টেলিফোন করেছি, আমরা শুনেছি যে 5 লাখ টাকা কন্ট্রাক্ট। যদি জাকির টাকা নিয়ে থাকে তাহলে তো হয় অ্যাকাউন্টে শো করবে বা কোনো রিসিপ্ট থাকবে, সেটা যদি তারা দেখাতে পারে বাকি টাকাটা আমরা দিয়ে দিব। তবে এত কিছুর মাঝেও দ্রুতই বিপিএল এর সকল আর্থিক হিসাব নিকাশ শেষ করতে চায় বিসিবি। চলতি মাসের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ শেয়ার বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। প্লেয়ারদের পেমেন্টটা শেষ করে আমি অডিটরদেরকে দিয়ে দিব, যে তারা থার্ড পার্টি অডিট দিয়ে একটা রিপোর্ট দিবে, ওইখান থেকে বার হয়ে আসবে যে কত টাকা প্রফিট হয়েছে বা কী হয়েছে। বোর্ডে আলাপ করে আমরা তাদের কাছে শেয়ার করব বলেই তো দিয়েছি, যে প্রফিটটা আছে অ্যাপ্রুভ করে সেটা ধরেন এপ্রিলের শেষের মধ্যে আমার এই ডিসিশনে আসতে পারবে। এবারের বিপিএল এ ছিল 6 দল। শেষ সময়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেয় বিসিবি। তবে প্রতি বছরের মতো এবারও আলোচনা সমালোচনা থাকলেও কিছু ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে তাদের ক্লিন ইমেজ। এবারের বেস্ট পারফরমেন্স ছিল রাজশাহী। নোয়াখালীর যে একটা মালিক ছিল, রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্যর্থ এশিয়ান কাপ বাছাই মিশন শেষে আলোচনায় কোচ হাভিয়ের ক্যাব্রেরা। চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই কোচের বিকল্প কি খুঁজে পেয়েছে বাফুফে, নাকি আরও একবার এই স্প্যানিয়ার্ডেই আস্থা রাখবে ফেডারেশন? তবে প্রশ্ন, একাদশে হামজা সমিতের মতো তারকা রেখেও ব্যর্থ যেই কোচ, বাংলাদেশকে দেওয়ার মতো আদৌ কি আর কিছু অবশিষ্ট আছে ক্যাব্রেরা ঝুলিতে? নেক্সট ম্যাচের পরে একটা ডিসিশন নিতেই হবে। আসলে একজন হাই প্রোফাইল কোচ দরকার। এখন নেক্সট 2টি ম্যাচ আমরা দেখতে হবে হংকংয়ের সাথে, বিকজ 2টি ম্যাচে আমাদেরকে ডিসাইড করে দিবে যে আমাদের এই এএফসি কোয়ালিফায়ার কতটুকু যাত্রা যাবে। অ্যান্ড অ্যাজ ইউ সেড যে নেক্সট ম্যাচটা হলো কিন্তু মাস্ট উইন ম্যাচ। তো নেক্সট ম্যাচের পরে একটা ডিসিশন নিতেই হবে।
হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ নির্ধারণে গেল বছরের সেপ্টেম্বরে এমন অবস্থান ছিল বাফুফের সভাপতি তাবিত আওয়ালের, যে পরীক্ষায় কিছুটা হলেও উতরে গিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড কোচ। ঘরের মাঠে হংকংয়ের কাছে হারলেও ফিরতি ম্যাচে জুটেছিল 1 পয়েন্ট। হোম ম্যাচে ভারতকে হারালেও পরাজয় জুটেছে সিঙ্গাপুর ম্যাচে। সব মিলিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ। যদিও হামজা সমিতদের আগমনে 1980 সালের পর আরও একবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছিল বেশ জোরালোভাবেই, কিন্তু সেই লক্ষ্য পূরণে একরাশ হতাশাই উপহার দিলেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। চুক্তি অনুযায়ী চলতি এপ্রিলেই শেষ হচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার বাংলাদেশ অধ্যায়। এখন প্রশ্ন, আসলেই কি লাল সবুজের ডাগআউট ছাড়তে হবে তাকে, নাকি আরও এক মেয়াদে ক্যাব্রেরাতেই আস্থা রাখবে ফেডারেশন? 2022 সালের জানুয়ারিতে প্রধান কোচের দায়িত্ব নেয়া এই স্প্যানিয়ার্ডই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী বিদেশি কোচ। 4 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করা ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ খেলেছে 39টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে জয় কেবল মাত্র 10 ম্যাচে, সেগুলো আবার ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া, সিশেলসের মতো দলের বিপক্ষে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন নিঃসন্দেহে 22 বছর পর ভারতকে হারানো। তার অধীনেই 2023 সাফে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা, কানাডিয়ান লিগ খেলা সমিত সহ একাধিক প্রবাসী তারকা যোগ দিলেও কোচ হিসেবে দলের সেরা সাফল্য নিশ্চিত করতে পারেননি ক্যাব্রেরা। 4 বছরে 30 ফুটবলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও শক্তিশালী একাদশ গঠনে ব্যর্থ তিনি। এমনকি কৌশলেও মুনশিয়ানা দেখাতে পারেননি 41 বছর বয়সী এই কোচ। বাংলাদেশ ফুটবল দলটা যেভাবে স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে, সেখানে আসলে একজন হাই প্রোফাইল কোচ দরকার, এবং আমি মনে করি তাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দিয়ে যদি আমরা এগোতে পারি, আমি মনে করি যে আমাদের এই দলটা বেশ ভালো করবে। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা, সেখানে আলোচনা হবে হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ নিয়ে। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস। ভারত ও বাংলাদেশের স্থগিত হওয়া সিরিজ পুনরায় চালু করতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইকে পাঠানো চিঠিতে মূলত 3টি বিষয়ে গুরুত্ব দিয়েছে বিসিবি, যার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের 3 ওয়ানডে ও 3 টি20 সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব, আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে পুনরায় আলোচনার প্রস্তাব এবং আগামী বছর এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব বাংলাদেশের কাছে থাকায় ভারতের অংশগ্রহণ নিশ্চিত করা। খবরে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিসিআই। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলছেন ফ্র্যাঞ্চাইজি লিগটির চেয়ারম্যান অরুণ ধুমাল, যে কারণে নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্রিকেটের নজিরবিহীন এই ক্ষতি পুনরায় না ঘটার প্রত্যাশা ধুমালের। নিলামে 9 কোটি 20 লাখ টাকার বিশাল অঙ্ক। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণে ট্রাম্প কার্ড হওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের, অথচ বল হাতে 22 গজে নামার আগেই বেজে যায় বিদায় ঘণ্টা। চোট কিংবা ফর্ম নয়, রাজনৈতিক চাপ আর উগ্রবাদী সংগঠনের হুমকিতে আইপিএল শুরুর আগেই কাটার মাস্টারকে ছেঁটে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘ নীরবতা ভেঙে সে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। দায় এড়ানোর সুর তার কণ্ঠে, জানালেন যা হয়েছে তা স্রেফ দুর্ভাগ্যজনক। আমি শুধু বলবো এটা দুর্ভাগ্যজনক, এর বাইরে আমার কিছু জানা নেই। মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আসলেই দুঃখজনক, তবে আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো ভূমিকা আছে। সরকার সার্বিকভাবে ক্রিকেটের সমর্থক। তবে এই দুর্ভাগ্য কেবল আইপিএলেই সীমাবদ্ধ থাকেনি। ভারতের মাটিতে ফিজের প্রতি এমন আচরণের পর টি20 বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্রিকেট কূটনীতির ইতিহাসে যা এক বড় ধাক্কা। কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করব সকলের শুভবুদ্ধির উদয় হবে, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। আইপিএল থেকে বাদ দেওয়া হলেও পাকিস্তান সুপার লিগে ঠিকই লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজ। তবে এই পরিস্থিতির কারণে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন ক্রিকেট ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় হয়েই থাকবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান। কেরালায় খেলার প্রতিশ্রুতি দিয়ে এবং সেই বাবদ অর্থ নিয়েও শেষ পর্যন্ত লিওনেল মেসির দল না আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ক্ষতিপূরণের পাশাপাশি মামলা করারও হুমকি দেন ভি আব্দুর রহমান। এর আগেও আর্জেন্টিনা ফুটবল দল একাধিক দেশের সাথে এমন আচরণ করে বলে দাবি তার। 2026 সালের মার্চে কেরালায় প্রদর্শনী ম্যাচ খেলার কথা থাকলেও আলবিসেলেস্তাদের সেই সফর আর আলোর মুখ দেখেনি। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।